ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন সবাই শুটিং করে সবার সাথে সবার ইন্টিমেসিটা একটু বেশি হয়। এখন আমি যদি আপনাদের কারোর সাথে যাই একটা জায়গায় যায় যদি আমি সিনেমার শুটিং করি বা নাটকের শুটিং করি, আপনার সাথে কিন্তু একটা ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি হয়ে যাবে। আমার তো পরিচিত এই সমাজে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ আছে। আমি বিদেশে যাই আমাকে তারা মানে মানে বিদেশে গেলে আমার এয়ারপোর্টে নামার পর দেখে অন্তত 20টা গাড়ি এসে আমাকে রিসিভ করতে আসে। তার মানে কি ওই মানুষগুলো আমাকে ভালোবাসে। সো রাসেলও তাদের মধ্যে একজন। রাসেলও আমাকে ভালোবাসতো, আমি তাকে ভালোবাসছি। আমাকে যারা ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি। আমি কারো রিগার গার্ডেন হতে পারবো না। আই হ্যাভ 3 কিডস, ঠিক আছে? আমার একটা ছেলে 2টা মেয়ে, আমার একটা নাতি আছে। সো আমার হাজবেন্ড আছে, আমার মা আছে, বোন আছে, 2টা ভাই আছে। ওদেরকে সময় দিয়ে আমার ব্যবসা বাণিজ্য, আমার পত্রিকা, টেলিভিশন আসলে সময় নেই। আমি সবসময় পায়ে ধরে মাপ চাই। আমি আজকে বলতেছিলাম কাকে জানি যে আমাকে একজন ফোন দিলে আমি চিনি না, আমি রিকল করতে পারি না যে কে সে। কারণ আমি মানসিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত। করোনা হোক, এই মামলা মোকদ্দমা হোক, অত্যাচার হোক, এই সরকার আগের সরকার যে সরকার পথ সেই সরকারই যেই হোক, সাংবাদিকরা হোক, ব্যবসায়ীরা হোক, সিন্ডিকেটরা হোক, ষড়যন্ত্রকারী যারাই হোক, আমাকে ক্ষয়ক্ষতি করে আমাকে শেষ করে দিচ্ছে। মানে আমার কণ্ঠ এরকম ছিল না, আমার এই ফেস এরকম ছিল না। হ্যাঁ, আমাকে দেখলে এখন যে কেউ মায়া করে যে আপনার চেহারা এমন হচ্ছে কেন, আপনার এই স্ট্রাকচার এমন হচ্ছে কেন। তার মানে আর কি আমি নির্যাতিত, নিপীড়িত। আমি ঠিকমতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না, যে আমার কি করছে, আমার কোথা থেকে কোথায় নিয়ে আসছে। আমার ছোট মেয়ে বলে আমাদের জন্য তো কিছু রেখে গেলে না, তোমরা মারা গেলে আমাদেরকে কি দিয়ে যাবা। মানে আমি এত নির্যাতিত, নিপীড়িত হয়েছি। আমার নিজের ব্যবহৃত প্রাডো গাড়িটা বিক্রি করতেছে আমার জামাই, যেটা আমাকে বিসিসির ইলেকশন মানে অনেক হাইস্ট ভোট পাইছি আমি। আমার জনপ্রিয়তা না থাকলে আমি এত ভোট পাইতাম না। আমি ভোট পেয়ে সর্বোচ্চ ভোট পেয়ে যখন আমি অপোজিশন থেকে আসলাম, সাথে সাথে ওই দিনে আমার জামাই আমাকে একটা প্রাডো গাড়ি গিফট করছিল। আমি ফেসবুকে দিয়েছিলাম যে প্রিয়জনের গিফট। তো অনেকে যারা খারাপ মানুষ তারা খারাপই ভাবে, প্রিয়জন মানে ভাবছে আমার বয়ফ্রেন্ড। ঠিক আছে, আমার হাজব্যান্ড আমার বয়ফ্রেন্ডই। হ্যাঁ, সো আমার জীবনে আমার যত গিফট আমার হাজব্যান্ড দিচ্ছে। আমি ফেসবুকে একটু রস করে লিখি বা রসালোভাবে লিখি যে প্রিয়জনের গিফট বা লাভারের গিফট। আমার হাজব্যান্ডকে আমাকে দামি দামি গিফট করে, আমার জন্মদিনে গিফট করে, আমার ম্যারেজ ডেতে গিফট করে। কারণ আমি আমার নিজের আমি গত 20 বছর কোনো শপিংয়ে গেছি কিনা আমার মনে নাই। আমি এবার গেছি আমার বোনকে নিয়ে। আমার বোন 22 বছর পরে বিদেশ থেকে আমেরিকা থেকে আসছে। আমি কখনো শপিংও যাই না, ঠিক আছে? আমি বিদেশে গেলেও শপিংয়ে যাওয়ার সময় পাই না। কারণ বিদেশে গেলে আমি মনে করি যে আমার যে ভক্তরা আছে তারা আমার সাথে দেখা করে, আমি হয়তো একটু রেস্ট নিই, এতটুকুই। পরে আসছে, চলে আসছে। তো এই 1 নাম্বার গার্ডিয়ান তো আরও আছে, ওরও তো লিগাল গার্ডিয়ান ছিল, ওরও তো আরও মানে ওইরকম সামাজিক গার্ডিয়ান ছিল না। আমার লিগাল গার্জিয়ানের সাথে তো যোগাযোগ করতে দেয় নাই। দেয়নি, সেটাও তো হ্যাঁ ব্যাপার। তোমার সাথে যোগাযোগ করতে সে বলছে আমাদেরকে ভিডিওতে বলছে আপনি নারায়ণগঞ্জ থেকে রাসেলকে তারপর সাথে পাবেন। ওইটা তো নো 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 নো, টোটালি রং। নো, না, কোনটা আগে শুনো। শুটিং রাসেল যখন অসুস্থ হয়েছে একটা শুটিং স্পটে, সেই স্পট থেকে ও অসুস্থ হয়ে পেট ব্যথা কাঁদতেছে। আমি তো একটা মানুষ অসুস্থ হয়ে পাগল হয়ে গেছে। আমি ওর নাম্বার নাই আমার কাছে, ওরা আমি ফোনও দিই নাই, কিছুই করি নাই। দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি ওরা তখন আমার নাম্বার নেই, ওর নাম্বার। পরে আমি আমার ড্রাইভারকে, আমার বডিগার্ডকে, আমার ম্যানেজারকে বলছি যে রাসেলের কিছু তাদের খবর নাও। বা ওইখানে ফোন করে খবর নিয়ে দেখছি ওর পেটের ব্যথাও মারা যাচ্ছে। পরে আমি বলছি তাদের চলো, আমি বাসায় তখন গুলশানে, আমি গুলশান থেকে এখন যাচ্ছি তো অনেক সময়। পরে 4-5 ও বোধহয় আসছে, আরো আগে চলে গেছে। ও আমার আগে চলে গেছে। ও গেছে স্পটে, ও প্রত্যেকটা শুটিং স্পটে যেত। আমার তো যেতে সময় লাগবে, আমি গুলশানে থাকি, নারায়ণগঞ্জ যেতে সময় লাগবে। কে বলছে আমি ওর বাসায় পাঠাইছি। তারপরে ওরে 4-5 জন ধরে রাস্তা কাটাতো, যেখানে স্পটটা ছিল শুটিং স্পটে রাস্তা কাটা, 4-5 জন ধরে ওর গাড়িতে উঠাইছে। না তোর গাড়িতে উঠাইছে? আরে শুনো কথা, আমার গাড়িতে করে না, তাহলে একটা ঠেলা গাড়িতে উঠাইয়া হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতাল থেকে আমি বলি ল্যাবেটে নিয়ে যাওয়া হয়েছে। ল্যাবেটের সমস্ত টেস্ট করছি। টেস্ট তুমি করার একটু সময় ক্লিয়ার করো এগুলি। টেস্ট করার সময় হেলেন আপা গেছে, টেস্ট শেষ, হেলেন আপা ঢুকলো গুলশান থেকে। তখন আমি অলরেডি ওই স্পটে, কারণ তখন তার একটা ওই দিনে ওকে দেখে আমার আমি ফার্স্ট দিন দেখি ওকে। সৈকত নামে একটা ছেলে ফোন দিয়ে বললো যে রাসেল অসুস্থ, এই অবস্থা। আমি যাত্রাবাড়িতে কাছে, স্পটটা কাছে, আমি দৌড়ে গেলাম। ল্যাবেটে যাওয়ার পরে ল্যাবেট থেকে আপা আমাকে জিজ্ঞেস করলো তোমার বাসায় কে কে আছে। আমি বললাম আমার বাসায় আম্মু আছে, তারপর আমার বাচ্চারা আছে। পরে বললো রাসেল তো এতিম, এখন কি করব কি করবো, আমার বাসায় নিবো? আমি বললাম তোমার ইচ্ছা। পরে বললো না থাক, তোমার বাসায় নিয়ে যাও। এই আমি আমার বাসায় নিয়ে আসলাম। আমার বাসায় এনে সারা রাত তাকে ট্রিটমেন্ট করলাম, সারা রাত প্রেশার মাপলাম। রাসেল আমাকে সারা দিতে তোমার যাবে। ও রাসেল নাকি এই যে আমি তো বলতে পারি না, বাট আমি কথাটা স্পষ্ট করে বলছি। আমি গার্ডসটা পাইছি, আমি যে একটা নারী গার্ডস পাইছি, যে হেলেনা আপার মতো একটা মানুষ আমাকে বলতেছে যে ইয়েস ইউ ক্যান, তুমি এটা করতে পারো। তখন ওর একটা ড্রাইভার ছিল, বয়স্ক ড্রাইভার ছিল, বড় গাড়িতে। আচ্ছা আপা, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার করেন, রাসেলের সাথে আপনার পরিচয়।
রাসেলের আমি কোনো গার্ডিয়ান না, আমাকে দাওয়াত দিয়েছে, আমি বিয়েতে গেছি। দিস ইজ দ্য ফার্স্ট বল। হ্যাঁ এখনকার statement তো। হ্যাঁ, এটা হচ্ছে স্টেটমেন্ট, হচ্ছে আমাকে দাওয়াত দিয়েছে, আমি গেছি, আমাকে শাড়ি পাঠাইছে, আমি সেই শাড়ি পরে আসছি। শাড়ি দুজনে মিলিয়ে হয়তো পাঠাইছে। না, এটা ওর টাকায় কেনা ছিল। আচ্ছা, ওর টাকা কিনে থাকলে পাঠাইছে, আমি লিগ্যাল গার্ডিয়ান না। আমি যদি জানতাম যে আমি লিগ্যাল গার্ডিয়ান, তাহলে আমি ওইভাবে আসতাম। আমি আসছি, আমার যেহেতু কয়েকটা পেজ আছে, আমি লাইভ দিছি, তাই না? আমার রেজিস্ট্রেশনের পেজে, সেলেনা জাহাঙ্গীর পেজে আমি একটা পেজে আমি লাইভ দিয়েছিলাম যে একটা ভালো কাজের সাথে আছে। কারণ আমার কাছে মনে হয়েছে যে ওর একটা মাথার ছাতা দরকার, রাসেলের একটা মাথার ছাতা দরকার। রাসেলের এতিম, ওর হাজবেন্ড নেই, ওর হাজবেন্ড মারা গেছে, ওর দুটা বাচ্চা। আর রাসেল ওকে বিয়ে করবে বা ও রাসেলকে বিয়ে করবে, এই কথাগুলি আমাকে অন্তত 1000 বার বলছে শুটিং স্পটে। আপা বর্ষা মেয়েটা কেমন, আপা বর্ষা মেয়েটা কেমন। আমি তো কখনই আমার লাইফে কোনো মেয়েদেরকে আমি খারাপ বলতে পারি না, খারাপ বলিও নাই। আমি ও তো, আমি যতটুকু জানি ভালো ও মেয়ে। সার্ভাইভার, এইভাবে বলছি, আমি সে ভালো। স্ট্রাগল করা মেয়ে। পরে তোমার সাথে কথাও বলছে, আমার সাথে কথা বলাই দিছে তোমার। বলা দিছে না, ও ফোন করতেছিল তো বলতেছে না, কথা বল। রাসেল আমাকে ফোন করে বলছে যে হেলেনা আপার সাথে কথা বলো। হুম আমার আপার সাথে কথা বলো, হেলেনাও না, আমার আপার সাথে কথা বলো। আপার সাথে কথা বলো। তো কথা বললাম, কথা বলার পরে আমি বলছি তোমাকে তো, তুমি নাকি রাসেলকে বিয়ে করতে চাও? তখন ও বললো না, আমি তো না, তোমার ভাইয়ানা বিয়ে করতে চায়। তোমার ভাইকে জিজ্ঞেস করো। হ্যাঁ হ্যাঁ, এইভাবে। তো ওর যে বিষয়টা, যেমন টনি লাইভে যখন আসে, সানভিম ভাই তরি, ও কিন্তু আমার ফেসবুকে আছে, ভালো মেয়ে, খুবই ভালো মেয়ে। আমি নারী উদ্যোক্তাদের খুব ভালোবাসি, একজন দুজন না, হাজার হাজার নারী উদ্যোক্তা আমার সাথে কানেক্টেড, আমার অফিসে আসে, অনেকে আমি পরামর্শ দিই কিভাবে কিভাবে ব্যবসা করবে, আগাবে। টনি যখন বললো গড মাদারটাকে, সবাই আমাকে ইঙ্গিত করতেছে। হ্যাঁ, করছে কি তোমরা বলো সবাই, সব জায়গায় গড মাদারটাকে। টনি তো একটু স্ট্রেট ফরওয়ার্ড, মানে আমার চেয়েও বেশি যেই straight আসুক forward। না, ও বলছে যেই আসুক দেখে নিব আমি, হ্যাঁ, যেই আসুক। গড মাদারটাকে। তো তুমিও বলছো যে ওর পিছনে অনেক মেয়েটে আছে, এই জন্য ও বলছে, মানে ও বর্ষা হয়তো বলছে যে অনেক মেয়েরা ওকে হেল্প করে, টাকা টোকা দেয়, পাসপোর্ট বানায় দেয়। নালে কিভাবে যে হ্যাঁ। টাকা আসতেছে, বলতেছে তোমার কথা, অথচ তুমি দিচ্ছ না। তুমি আমাকে বলতেছো বর্ষা আমি দেই নাই, তাহলে টাকাটা আসলো কোত্থেকে? টাকা আসার উৎসটা কি? আবার এয়ারপোর্টে মনে আছে, এয়ারপোর্টে গেছে প্রডিউসারকে রিসিভ করতে, তোমাকে আমি ভয়েস পাঠিয়েছিলাম, আপা এয়ারপোর্টে গেছে মহিলা প্রডিউসারকে আনতে, তোমাকে আমি ভয়েস দিছিলাম, মনে আছে তোমার? তাহলে এই যে কথা, যাই হোক, অনেক সময় আম্মা দিদি আমার সাথে কথা বলাইছে বর্ষার ব্যাপারে, নেগেটিভ বলছে ওই মেয়েগুলি, ও যে সব মেয়েদেরকে দিয়ে আমাকে ফোন আমার করাইছে, মেয়েরা আমার বিরুদ্ধে নেগেটিভ বলবে, নেগেটিভ বলছে। তো আমি কথা বলতাম না, যখন বলতো আপা আপনি এটা, লাস্ট মনে আছে আমি তোমাকে বলছিলাম যে নিপা নামে একটা মেয়ের বাসায় গিয়ে ও স্যালাইন লাগাই দিয়ে আসছিল, ভাত রান্না করে খাওয়াই দিয়ে আসছিল। তুমি তখন ওরে বলছিল, পরে বলছিল কি না আপা এই যে কথা বলেন, পরে মেয়েটা তোমারে বলছিল না রাসেল ভাই তো ফেরেশতা, ভুলে গেছো? দেখ এই জেলে যাওয়ার আগে, আমার দুদিন কিন্তু আগে প্রতিটা point মুখস্থ আছে। এফডিসিতে গিয়ে আমাকে একটা মেয়ের সাথে কথা বলে দিল। তখন মেয়েটা বলতেছিল আপা এই বর্ষা তো ভালো না, বর্ষার কাছ থেকে ছড়ান, বর্ষা হচ্ছে খুব ডেঞ্জারাস একটা মেয়ে, ও কি বাণিজ্য করে, হ্যান করে ত্যান করে, বা রাসেলকে ফাঁসাই বিয়ে করছে, অনেক কথা বলতেছে মেয়েটা। তখন আমি বলছি কি রাসেল, ফোনটা রাসেলকে দাও, কারণ আমি জানি যে কারোর সাথে এইসব কথা আমি পছন্দ করি না। মানে ওই মেয়েটা বলতেছিল, রাসেল আর ওপরে সম্ভবত রিক্সায় বসা ছিল, বলতেছিল যে বর্ষা ওকে ব্ল্যাকমেল করে বিয়ে করছে, হ্যান ত্যান, বিয়ে মারা। সেকেন্ড ওয়াইফ নিঝুম ছিল, কে ছিল আমি জানি না, আমি জানতে চাই না। মিউচুয়ালে ও বিয়ে, এটা কিন্তু জেলে যাওয়ার 2 দিন আগের ঘটনা। হ্যাঁ, আমি তোমাকে নিঝুম বলছি না, আমি ছিল, বলবো না, আমি ওকে বলি নাই, কারণ আমি কোনো মেয়েকে কষ্ট দিতে চাই নাই। কারণ অনেক কিছু আছে, মানুষকে একটা কথা বলে আরেকটা কথা বলে কষ্ট পাবে, বলি নাই। তা আমি বলছি রাসেলকে দাও, পরে রাসেল বললাম রাসেল তোমার মাথাটা কিন্তু এরাই খাচ্ছে, কথা বলছো তুমি, তোমাকে কিন্তু বলি না, আজকে বললাম আমি লাইভের সামনে। আমি ওকে বলছি, বর্ষাকে আমি বলি না, বর্ষা তুমি জানতে চাও না। আমি রাসেলকে বলছি রাসেল তোমার মাথা কিন্তু ওরাই খাচ্ছে, তুমি সংসারটা করো, তুমি যেহেতু বিয়ে করছো তোমাকে সংসার করতে হবে। ও যেহেতু বিয়ে করছে, এটা আমার ভাষায় সবাই প্রমাণ। আমি বলছি তুমি যেহেতু বিয়ে করছো, আর কোনো অপশন নাই তো, আর কোনো অপশন নাই, সেকেন্ড তাহলে অপশন আমার নাই। বিয়ে দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে, তুমি এটাও তোমার বলছি। সামনে বলছি, অনেকবার বলছি, যতবার ফোন করছে ওর সামনে ফোন করছে। এখন আমি এক কথায় বলি, সে আপাকে মিস ইউজ করছে, যেমন অন্য মেয়ে টাকা পাঠাইছে, এখন অন্য আমি মেয়ের কিন্তু নাম guardian আসবে, না ওর। শুনেন, অন্য মেয়ের নাম আসবে। আপনি এতটা ক্লিয়ার কি বলতে রাসেল মিয়া কি মেয়ে পাঠাইছে নাকি তার কোনো অন্য কোনো বিজনেস পার্টনার? কোথায় বিজনেস দেখান? সেটা বৈধ হতে পারে, অবৈধ হতে পারে। আপনার দৃষ্টিতে কি মনে হয়, মানে কে তাহলে মেয়ে ছাড়া কিছু কেউ না। ওই যে আপা বললো এক রিক্সায় বিয়ে অ্যারেস্ট হওয়ার 2 দিন আগেও এক রিক্সায় এক মেয়ে তাকে ফোন দিয়ে কথা বলছে, তার মানে কি বুঝতেছেন আপনারা? না, তখন আমি রাসেলকে বলছি আমার যে কাছে ভয়েস এভিডেন্সও আছে, সে লিভ টুগেদারে ছিল, সে অবৈধ রিলেশনে ছিল, আমার কাছে প্রত্যেকটা প্রমাণ আমি আদালতে দিছি। না, সেটা এবং ওই আপা ওই এটাও বিষয়টা আমার বলল যে connected না। বর্ষা আমি বর্ষা আপার সাথে 2 দিন স্ট্যান্ড বাই ছিলাম, 2 দিন আমার আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, আমি মানসিক প্যানিক অ্যাটাক হয়ে যাচ্ছে। আপাও নিয়ে আমাকে বাংলা বাড়িতে নিয়ে রাখছে। আপা বলুক আমার ফোনে জীবনে একটা পুরুষের কল আসছে কিনা। আচ্ছা
যেহেতু আমরা সরাসরি live না, আছি, কথাটা বলো। এটা একটু আমি বর্ষা আপনার কাছে জানতে চাচ্ছি যে ধরেন আপনার হেলেনা আপাকে নিয়ে আপনার হয়তো যেহেতু তার লিগ্যাল গার্ডিয়ান হিসেবে গার্ডিয়ান আপনাকে পরিচয় দিতে একটা ধারণা থাকতেই পারে। আমার ভেতরে না, আমার ভেতরে যেটা ছিল আমি বলি, আপার সাথে মিশার আগে, আপার সাথে যখন মিশি নাই, মিশার আগে কোরআন যেদিন শপথ করাইলো, তারপর আমার ভেতরে অনেক কষ্ট হয়, আমি চিৎকার করে কাঁদি যে আপার সামনে এমনি করে কোরআন ছোঁয়াইলো, আবার মনে হয় কিছু বললো না, এটা আমি আপারও বলিনি, হ্যাঁ আজকে বলতেছি, তখন অনেক খারাপ লাগে। কিন্তু পরবর্তীতে যখন আপার সঙ্গে আমি মেশা শুরু করি এবং তার সঙ্গে যখন কথা বলা শুরু করি, ধরেন আমাকে মারতেছে, এখন আমি কারে শেয়ার করব, আমার দরজা লাগানো, সাথে সাথে আমি ফোন কল নিয়ে আপা ভয়েস পাঠাইছি, যদি আপা বিজি, আপা তোমার ভাই আমার মারতেছে, দেখো কোরআন শপথ করে আইসা আমার মারতেছে, ভিডিও করে পাঠাইছি। তো আমি প্রত্যেকটা সিঙ্গেল এভিডেন্স তাকে পাঠাইছি, এন্ড যখন তার সাথে মিশছে তখন মনে হয়েছে যে না, শি ইজ লয়াল, এন্ড এই যা করতেছে রাসেল নিজে করতেছে, এবং রাসেলের পাশে অনেকে আছে, এবং সেই পাশে কারা আছে সেটা তো বের করবই। মানে আমি সেটা বের বর্ষাকে হবেই। বলছি যে তোমাদের সংসারটা ভাঙার পিছনে অনেক কটা মানুষ জড়িত। আমি বলি স্পষ্ট করে, আমি লাইভেও আমাকে বলছে, আমি লাইভেও বলছি, দেখছেন না কিনা জানি না, যে হেলেনা আপা অনেকবার চেষ্টা করছে সংসারটা বসানোর জন্য, বারবার বলছি, আবারও বলছি, সংসারটা বসানোর জন্য শেষ পর্যন্ত চেষ্টা করছে। হেলেনা আপার সামনে ও কোরআন ছুঁয়ে বলছে আমার গায়ে হাত তুলবে না, আমাকে মারবে না, এবং আমিও শপথ করছি ও যা যা বলছে তাই করছি। আপার সামনে বসা, আপার সামনে কোরআন শপথ করছি, আপাকে জিজ্ঞেস করেন। তো এই যে বিশ্বাসটা, সেটা সে রাখে না, এটা তার দোষ না, এটা আমার তকদির, আমার ভাগ্য, এবং রাসেল মিয়ার মতো নিকৃষ্ট মানুষের ভাগ্য যে সে এরকম একটা বোন পায়, একটা ছাতা পায়াও সেটার মিসইউজ করে জায়গাটা নষ্ট করছে। এবং আমাকে বিয়ে করে অনেকবার বলছে যে অসহায় মেয়েটা দেখো, মেয়েটা বিধবা, তুমি দেখে বিয়ে করছো, তখনও সে জানে না যে ও বিবাহিত। এখন তো সব প্রমাণ আসছে আমাদের কাছে, কাবিন নামা আসছে, ডিভোর্স ও নামা বর্ষা আসছে। যখন বলছে আমাকে যে রাসেল তো আপা বিয়ে করছে, ওর একটা বাচ্চা আছে, আমি করতে 3-4 বার জিজ্ঞেস করেছি, যখন ওই টাকা আনতে যাইতো বা আনতে যাইতো, তখন ও বলছে যে না আপা আমি বিয়ে করিনি। হাসতো তো, তো বলছে যে আপা আমি, পরে লাস্টে একদম লাস্ট মোমেন্টে বিশ্বাস বলছে যে হ্যাঁ আপা করছিলাম, আমি তাকে বলবো, মানে ও অনেক কথা বলতে চাইছিল আমাকে, আমি সময় দিতে পারিনি। আর আমি চাই না এই যে ওর সাথে কোনো কিছু গোপন করতে, কারণ রাসেল আমার সাথে আমাকে এক জায়গায় ডাকছিল, আমি ওকে বলে গেছি, একটা ক্যাফেতে, একটা ক্যাফেতে ডাকছিল। ওটা আপা বলছে যে আমাকে ডাকছে, এবং ওখানে কে কে গেছে সেটাও আমি খবর পাইছি, কিন্তু রাসেল আমাকে বলে আমি বলি না, ও খবর পাইছে কেমনে জানি। না, তুমি আমাকে বলছো যে তুমি যাচ্ছ, আমি যাচ্ছি, রাসেলকে কিন্তু বুঝাবো, আমি রাসেল বলছি। বলে নাই যে মানে আপার সাথে দেখা হচ্ছে। সো আলটিমেট কি, যে আসলে ক্রিমিনাল, রাসেল বলছে যে আপার বর্ষাকে এখন জানেন না, আমি বলছি না আমি তো রুকাইতে পারবো না ভাই, আমি একজন নারী হয়ে একটা নারীর সাথে বেইমানি করতে পারবো না। আমি তখন বলছি যে বর্ষা আমি রাসেলের সাথে দেখা করতে যাচ্ছি, দেখি ও কি বলে, বলছি না তোমাকে, আমি বলছি, ও কি বলে আমি দেখি। আমাকে মেসেজ দিছে যে আমি যাচ্ছি, কিন্তু রাসেল আমাকে বলে না। রাতে যখন ফিরছে আমি তো জানি যে অলরেডি তাদের সাথে দেখা হয়েছে, রাসেল আমাকে বলে না। আমি শুধু জিজ্ঞেস করছি যে তোমার সাথে কি আবার দেখা হয়েছে, না তো। মানে সে চোখের উপর দাঁড়িয়ে খুব সুন্দর করে মিথ্যে বলতে পারে। হেলেনা আপার কাছে আমার জিজ্ঞাসা করছি, এই যে বিয়ের পরে একটা নারীকে বিয়ে করি, বিয়ের 1 সপ্তাহ না দেখি, কেন এই যোগ্যতা, তারপর গায়ে হাত তোলা, মিথ্যা কথা প্রথম বলা। যখন তুমি এই যে বাইরে ছিল, আমি বললাম আপা দেখো আমার মারছে, তুমি বললো আল্লাহ নতুন বড় গায়ে হাত তুলছে। আমি কেন তখন রাসেল, ছিলাম। কেন রাসেল তুমি এটা কেন করছো, এটা কেন করতেছো? এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা আমার 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 যেটা ধারণা, আমি নিজের থেকে, আমি তো অনেক বিয়ের সংসার, আমার অফিসে অনেক আসে লোকজন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ঝগড়ালো আসে, হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া আসে। আমার অ্যানালাইসিস থেকে আমি যেটা বলবো, ও সাইকোপ্যাথ, ও রোগ আছে। কারণ আমি একটা ইন্টারভিউ দেখলাম কয়েকদিন আগে, ওকে জিজ্ঞেস করছে বর্ষা যে একটা ভিডিও ছাড়লো, এমন মানে ও যে ও তাকাচ্ছে, ওই তাকানোর স্টাইলটা আমার কাছে কেন জানি একটু ভয়ানক লাগছে, যে এইভাবে তাকাইলো কেন, স্বাভাবিক তাকানো না। ওই যে আমরা বলি না মল্লির ছোট ভাই বা বড় ভাই মারা গেলে এরকম মল্লির, মানে এরকম। তবে আমি আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমার গোয়ার ছবিটা তো অনেক মানে অনেক ইনভেস্টের একটা ছবি, কারণ অনেক বড় জাহাজ ভাড়া করে এই নারায়ণগঞ্জে শুটিং করা হয়েছে, অনেক কষ্ট। ও জানে যে আমার হাতে চুড়ে পায়ের নুপুর সব বিক্রি করে আমি ইনভেস্ট করছি এই ছবিতে। আমার টাকা, আমার মামলা মোকদ্দমা খাওয়ার পর আমার টাকা পয়সা অনেক ক্রাইসিস। তার মধ্যে রাসেল বলছে যে আপা এই ছবিটা করেন, আপনার জন্য ভালো হবে, টাকা আমি উঠাই দিব, টাকা আমি উঠাই দিব। হ্যাঁ বলছে মেইন টাকা তো দিবে, ভালো প্রফিট হবে। আমি প্রফিটের দরকার না, আমার মেইন টাকা দিলেই হবে।
তা আমি বলছি ঠিক আছে, যেহেতু ছবিতে ইনভেস্ট করতেছি, আজকেও আমি ওই ডাইরেক্টরকে বললাম, ডিরেক্টরকে, যে আপনি এই কাজটা তো ভালো করেননি, আমার সাথে বিক্রি করা কিন্তু আমি পছন্দ করি না। আমি বলছি রাসেলকে সাইড অভিনয় করতে দেন অথবা মেন চরিত্রে দেন, কিন্তু নায়ক হিসাবে না। কারণ একটা নায়ক হওয়ার জন্য একটা ফেস লাগে। ও খুনি হিসাবে ঠিক আছে, ওর সাইড ক্যারেক্টার, ও ভাই, কাউকে খুনি, মার্ডারার, মানে এরকম টাইপের ক্যারেক্টার ওর জন্য ভালো, ওর ফেসে ওটা আসে। কিন্তু ও নায়ক হিসাবে স্যামন অথবা অনেকটাই আমি বলছিলাম, যেগুলি আমাকে ডিরেক্টর সাহেব বলছিল, হ্যাঁ আপা আপনি যেভাবে বলুন সেভাবে হবে, যেহেতু আমি প্রডিউসার। তো যাই হোক, এটাও একটা আমার সাথে গাদ্দারি হয়েছে। আমি জানি না, আমার এই ছবি না চলে আমাকে টাকা দিতে হবে, কোত্থেকে দেবে আমি জানি না, আমি ছাড়ার মানুষ না। আমি 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 আমরা আমরা না, আরে ভাইয়ার ছবি তো আরেকজনের, আমার নাম। আমি তো অনেক ছবি না, আমি অনেক নাটক বানাইছি, আমার জয়যাত্রা মাল্টিমিডিয়ার মাধ্যমে অনেক নাটক বানাইছি, শত শত নাটক। তো ওখানে আমার কথা হচ্ছে যে আমার তিলে তিলে কষ্টের টাকা দিয়ে আমি ছবি বানাইছি, তিলে তিলে ভরা। আমার সারাউন্ডিংয়ে যারা থাকে, আমার ছেলে মেয়ে, আমার ড্রাইভার, বডিগার্ড, কাজের মেয়ে, সবাই জানে আমি কত কষ্ট করে টাকা উপার্জন করি। তারা তো বলে, আমার মা বলে যে এই টাকা কামাই করে এত কষ্ট, সকালে যাস রাত্রি ফিরিস। আসলে টাকা তো এত সোজা জিনিস না। অনেকে আমার টাকা কামাই করে, সকালবেলা উঠছে, ঘুমের থেকে উঠছে, একটা শাড়ি পরে সাজগোজ করে পেটটা দেখায় টাকা কামাই করে। সেই টাকা কিন্তু আমি কামাই করি নাই। আমার টাকা কামাই করে অনেক কষ্টের কামাই করা, গলা ভাঙ্গা যায় কথা বলতে, প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু আমাদের হয়রানি হইতে হয়। আমি তো ফেসবুকে যে স্ট্যাটাসগুলি দেই, সেগুলো একটু সবাই পড়লে বুঝতে পারবেন যে কত কষ্ট থেকে আমার স্ট্যাটাসগুলি আসে। যাই হোক, আমাদের ব্যবসা বাণিজ্যের এখন কোনো কিছুই ভালোর দিকে নাই। অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ করে অনেকে দেশের বাইরে চলে গেছে, বাট আমি আমার দেশকে ভালোবাসি, আমি দেশের বাইরে যেতে পারি না। আমি আমার দেশকে ভালোবাসি, আমি চাই যে আমার আমি মারা গেলে যেন আমার মাটিটা দেশেই হয়। বিদেশে মারা গেলে বিদেশ থেকে আইন এখানে মাটি দেওয়ার মতো সিচুয়েশন, পজিশন অনেক লং প্রসেস। এই জন্য আমি আমার দেশের মাটি ছাড়া আমি কোথাও যাই না, আমি 10 দিনের বেশি কোথাও থাকতেও পারি না। ঠিক আছে, একমাত্র অস্ট্রেলিয়া আমার ননদের বাসায় গেলে আমি কিছু না, থাকি। এখন শুনো, এখন রাসেল মিয়া যেটা করছে এটা আলটিমেট তো অন্যায়। তুমি তো চেষ্টা করছো, তোমার হার্ডলি ট্রাই করছো শেষ পর্যন্ত। এবং রাসেল যে অন্যায়টা করছে, একজন তুমিও নারী, এবং আমার উপর যে নির্যাতন হয়েছে এটা জ্বলন্ত সাক্ষী কিন্তু তুমি। এইটা বলো যে তুমি এটা আসলে একটা নারী হিসেবে তুমি কিভাবে নিতা, বা তুমি কিভাবে নিবা? আজকে ধরো আমি তোমার মায়ের পেটের বোন না, কিন্তু বোনের চেয়েও কম আদর আমাকে করো নাই। তুমি আমাকে মুখে তুলেও খাওয়াই দিছো, তাহলে আমাকে মেন্টাল সাপোর্ট দিছো। যখনও আমাকে মারছে, আমি কাঁদছি, আমি চিৎকার করছি, তুমি বলছো আই গুলশান চলায়, বাসায় চলে গেছে, তুমি আমাকে মুখে তুলেও খাওয়াই দিছো। তো তোমার কাছে কি মনে হয় যে রাসেল যেটা আমার সাথে যে প্রতারণাটা করলো, দুইটা বিয়ে বেরোলো, এই যে এত কিছু বেরোলো, তোমার কথা বলে বলে টাকা আরো কিছু বেরোতে পারে, কারণ আমার নামে যেহেতু মিথ্যাটা বলছে, আমি লিগ্যাল গার্জিয়ান, ওর তো অনেক বোন আছে, আমার প্রোগ্রামে তো অনেককে নিয়ে আসে, হ্যাঁ অনেক নায়ক নায়িকা অনেকেই তো নিয়ে আসে। সো আসলে ঠিক আছে, আমাকে সম্মান করতে দেখে আমি ভালোবাসছি আমার ছোট ভাই হিসাবে। আরেকটা কথা আমার, সেটা হচ্ছে কি, বর্ষা চৌধুরী কিন্তু একটা খোঁজ পেয়েছে যে তার 2টা বোন আছে, গার্মেন্টসে জব করে, এবং মাও আছে। থাকুক না, গার্মেন্টসে জব করে তো বোন তো। এই যে আপনার কাছেও কিন্তু সেম লুকাইছে যে তার কেউ এতিম। নেই। আসলে এইটা এতে আমাকে বলছে কেউ নেই। একটু এইটা বলেন আসলে, যে আপনার কাছেও প্রতারণা করলো, লুকিয়ে রাখলো, এই বিষয়টা। না, পরবর্তীতে ও লাস্ট টাইমে বলছে, আপা এত মিথ্যা বলে আমার সাথে শুয়ে বলে আমি বাসায় ও এফডিসিতে, আপা আরে- তোমাকেও মিথ্যা বলে। আপাকে বলতেছে ফোনে, ওভার দা ফোন, যে আপা আমি তো এফডিসিতে, অথচ আপার সাথে আমার ওই পাশ থেকে চ্যাটিং হইতেছে। তখন আবার আপাকে আমি বললাম, আপা ও তো আমার পাশে, ও ও voice- তোমাকে কিভাবে মিথ্যা বলতেছে? তার মানে সে কি মিথ্যা কারিগর? আমি বললাম না 90টা Psychopath। মিথ্যা, এটাকে আমরা 90টা সাইকোপ্যাথ বলবো। এই রাসেল মিয়া আপনার চোখে সে কেমন ছিল, আপনার ছোট ভাই এখন এই মুহূর্তে এই মুহূর্তে কেমন না কেমন আছে? কেমন আছে এবং কেমন ছিল? আমার যে আরেকটু যোগ করে, যে ছেলে আসলে কোরআন শরীফ এইভাবে ছবি, আমার আপনি একটা ভিডিও দেখেছি, আবার আসলে ছুঁইতেছে, ছুঁইতেছে, উঠেছে, আপনার তো কিন্তু সে আসলে বোন বানিয়ে কিন্তু আপনার নামে অনেক প্রতারণা করেছে। আচ্ছা, ওটা যদি ও করে থাকে ওর বিচার আল্লাহ পাক করবে। আর কোরআন ছোঁয়া কিন্তু সোজা জিনিস চারটেখানি না। বিষয় না। আর কোরআন শরীফ ছোঁয়া ভালো না। আমি এমন এমন রেকর্ড পেয়েছি যারা কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যা বলেছে, সাথে সাথে ওই রাতেই মারা গিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, হাত পা মানে প্যারালাইজড হয়ে সাথে গেছে। সাথে ইয়ে হয়। তো যেদিন কোরআন শরীফ ছুঁয়ে ও আমাকে একটু আগে ফোন দিয়ে বললো, আপা ও তো লাইভে গেছে। আমি তো লাইভে তো যাবেই, তোমাকে আমি কত বুঝাইছি যে তুমি যাও মেয়েটার সাথে সংসার করো, আমি তো লাইভে যাবে, আমি তো আর বাধা দিব না। তোমাকে আমি বুঝাইছি, তোমাকে যাইতে বলছি, তুমি যাও নাই। ও তো ওর কথা রাখছে, ওর কথা রাখে আমি কারোর সাথে যোগাযোগ করি নাই, কোনো ভিডিও করি নাই, কোনো অডিও করি নাই, শুধু আপার সাথে কমিউনিকেশন আপাকে পাঠাইছি, কারণ আমি আল্লাহকে ভয় পাইছি। এটা এবং কোরআন শপথ, মানে আমার কাছে বিষয় না। অনেক খারাপ লাগছে। ও জয়যাত্রা ফাউন্ডেশনের মাধ্যমে, আমি তো নোয়াখালী নারীদের একটা কুমিল্লাতে program। না নারীদের না, ওই যে ত্রাণ বন্যার
আর ডায়মন্ড হাউস এবং ও মিলে কিছু ত্রাণ দিচ্ছিল, ওকে বলছে তুমি সকালে চলে আসো, কারণ আমরা চাই যে সবাই মিলে ত্রাণটা দিলে ভালো লাগে। ওকে যাইতে দিল না, বলে ও অসুস্থ, যাবে না। আব্বু অসুস্থ, ওর আব্বু অসুস্থ, আর যাবে সে না। চাইতো না আমি আবার আপার সাথেও মিশি, যাই হোক এটা তার মেন্টাল। তারপর আবার বললাম যে থাক, ও বর্ষা যেহেতু মন টুন খারাপ, চল কক্সবাজার যেয়ে ঘুরে আসি। আমার সময় নেই, তারপর আমি বলছি চলো যাই, মানে ওদের সংসার টিকানোর জন্য আমি কক্সবাজার পর্যন্ত নিয়ে যেতে চাইছি আমার খরচ দিয়ে। আমি চলো কক্সবাজার চলো বলছি না তোমাকে, ও যেতে চাইছে, কিন্তু আসলে যায়নি। আচ্ছা আপা, আমার চোখে তো আমাকে বোন ডাকছে, আমার চোখে তো ভালোই হবে, তাই না? আমাকে তো বোন ডাকছে সে। তা এখন যেগুলি শুনতেছি ক্রিমিনাল তো আর না, ক্রিমিনাল। হ্যাঁ এখন যেগুলি শুনতেছি এগুলি তো আসলে মেনে নেওয়ার মতো না। অনেকেই বলতেছে যে রাসেল মিয়া তার একটা টেন্ডেন্সি নায়ক হওয়ার জন্য বর্ষাকে বিয়ে করে। বর্ষার কাছে টাকার খনি আছে, সেই টাকা নিয়ে হ্যাঁ আমাকে সে নায়ক- বলেছেন, আমাকে না অনেকে এসে বলেছে যে বর্ষা আমাকে বলছে অনেক কটা ছবি বানাবে, নাটক বানাবে, ওর অনেক ফ্ল্যাট গাড়ি বাড়ি অনেক কিছু আছে, ওই টোপ দিচ্ছে, বলছে আমাকে টোপে ফেলে বিয়ে করছে। মানে এটা রাসেলের কথা যে বর্ষা আমাকে টোপে ফেলে বিয়ে করছে, বিয়ের পরে ও আমাকে টাকা পয়সা দেয় না। আচ্ছা, বর্ষা আপা, আপনার কাছে কত টাকার মালিক আছে? এই যে রাসেল আমি? মিয়াকে টুপে ফেলে বিয়ে করে। আমি ভাই প্রতিদিন বাবার ওষুধ, কত বাচ্চার পরিশ্রম দুধ করে। এবং প্রতিদিন লাইভের পারিশ্রমিক মিলিয়ে মাস শেষে যতটুকু আয় তার ঠিক সমমান ব্যয়। ওর কিন্তু একটা ফ্ল্যাটও আছে, আছে না? এগুলা আছে। সব কিছু খোঁচায়। আচ্ছা, যাই হোক, আমি বলি আমি চাই ও না এখন আমার বাবা মার বাড়ি আছে, ওই বাড়ি কি আমি রাসেল মিয়াকে লিখে দিব? না আপা, সেটা বলি না। এখানে অনেকে এটা আমাদের প্রশ্ন পৈতৃক সম্পত্তি কি এখন রাসেল মিয়াকে লিখে দিব আমি, আমার প্রশ্ন- নাকি আমার গয়না বেচে বেচে সব দিয়ে দিব? অলরেডি তো দিছি। ঠিক আছে, তো একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে যে যে দুই হাদিস সাহেব এক হয়েছে, এখন রাসেল মিয়ার কি হবে? আচ্ছা, ও তো ও হেদায়েত প্রাপ্ত হয়েছে, আমার বোনটা। খুব ভালো লাগতেছে। হ্যাঁ হেদায়েত প্রাপ্ত হয়েছে, এবং আমি উমরা হজ করার পরে আমি দুবাই টুবাই ঘুরে আমার চুল দেখাইছি, আমি তারপরে আমার আবার 2 বছর সাজা হলো। তখন আমি বুঝছি যে আমার পাপে আমাকে ছাড়ে নাই, আমি পাপ করতে পারবো না। তখন আমি আবার বড় হজ করে আমি হিজাব ধরেছি। ও আবা এটাও বলো, আমি উমরা করাইতে চাইছিলাম। হ্যাঁ আমি বলছি তুমি টাকা জমায়া দুজনে মিলে তোমরা হজে আমি যাও। উমরা করাইতে কমেন্ট চাইছি। যারা করে ও প্রশ্ন করলে আমরা উমরা উত্তর করাইতে দিই। চাইছি কিন্তু সে উমরা করবে ওটা না। আমার সাথে অনেক রাত ঘুমাইছে, কষ্টের কথা বলছে, কিন্তু ও মানে সারাদিন ওর কষ্টের কথা শুনতে শুনতে আমি অসুস্থ হয়ে গেছি সত্যিকার অর্থে। একদম আপন ছয়ের আপন ঘর, ওর কষ্টের কথা শুনতে শুনতে নিতে নিতে আমি নিজে অসুস্থ হয়ে গেছি। ওর ঘটনার আগে কিন্তু আমি অসুস্থ ছিলাম না, একদম আজকে লাইভে বলতেছে ওর ঘটনার আগে কিন্তু আমি অসুস্থ। বলবে বলবে, আপনি জানলে ওনাকে ভালোবাসেন এটা